কসম খেয়ে বলছি, মনে রাখবেন, আমি কোনোদিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন, আমি কোনোদিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, রাজনীতি এমন একটা জিনিস যেখানে ক্ষমতায়ন এবং নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য যে প্রক্রিয়া, সেটা করার জন্য মানুষ যে কত নিচে নামতে পারে, সেটা আমাদের এই দক্ষিণ এশিয়ার রাজনীতি না দেখলে কখনোই কিন্তু বোঝা যায় না। যেমন আমাদের দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের ভেতর কোটি কোটি এমন মানুষ রয়েছে যারা এখনো দরিদ্র সীমার নিচে বসবাস করে, 3 বেলা ঠিকভাবে তারা খেতে পায় না। এই সকল দেশের রাজনীতি হওয়া ছিল গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। এই ভারতের ভেতর কিন্তু সব থেকে দরিদ্র মানুষ বেশি। তবে এই ভারতে এখন দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের পরিবর্তে তারা সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে এবং তারা কিন্তু অনেকটা ধরেই নিয়েছে যে বাংলাদেশকে তারা চাইলেই দখল করে নিতে পারবে এবং তাদের সাম্রাজ্য বৃদ্ধি করতে পারবে। এমনটাই কিন্তু অনেক রাজনীতিবিদ ধরে নিয়েছেন। তবে বাস্তবতা এবং গ্রাউন্ড রিয়েলিটি একেবারে ভিন্ন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক নিশ্চিত করার জন্য ভারত তার ইস্টার্ন কমান্ডের ভেতর যে 1,80,000 সেনা রয়েছে, সেটা সরাসরি বাংলাদেশের যে চারদিকে সীমান্ত রয়েছে সেখানে মোতায়েন করেছে। এছাড়াও সারা ভারতের ভেতর আরো ভারতের যে 13টি কমান্ডিং সেন্টার রয়েছে, সেখান থেকে 35,000 সেনা সদস্যকে ডেকে পাঠানো হয়েছে বাংলাদেশ সীমান্তে। মানে বাংলাদেশ সীমান্ত ঘিরে এখন ভারতের প্রায় 2 লক্ষ সেনা সদস্য অবস্থান করছে, এমনটা নিশ্চিত হওয়া গেছে। সীমান্ত নিরাপত্তা জোরদারের কথা বলে অলরেডি ভারত তাদের পিনাকা মিসাইল, যুক্তরাষ্ট্রের তৈরিকৃত M777 হাউটজার এবং আরো কিছু ভারী সমরাস্ত্র ডেকে পাঠিয়েছে, যেটা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্ট্র্যাটেজিক দিক থেকে একটা বড় হুমকি। যদিও আমরা ভারতের সঙ্গে কেন কোনো প্রতিবেশীর সঙ্গে কোনো যুদ্ধ চাই না, তবে স্ট্র্যাটেজিক যে গুরুত্ব রয়েছে এবং হুমকি রয়েছে, সেটা মোকাবেলা করার জন্য কার্যকর পদক্ষেপ আমাদের নিতেই হবে। আর এই দৃষ্টিকোণ মাথায় রেখে তুরস্কের কাছ থেকে তৈরিকৃত আমরা যে 6টি বায়রাক্তার ড্রোন ডেলিভারি পেয়েছিলাম, সেটা কিন্তু ভারত সীমান্তে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এবং সেটা আমাদের যশোরের কাছাকাছি যে বিমান ঘাঁটি রয়েছে সেখানে অলরেডি মোতায়েন হয়ে গেছে। সেখানে আর্মির যে গ্রাউন্ড রয়েছে, সেখান থেকে পশ্চিমবঙ্গের সীমান্তে নিয়মিতই এখন তুরস্কের তৈরিকৃত যে বায়রাক্তার ড্রোনগুলো রয়েছে সেগুলো টহল দিচ্ছে। তুরস্কের বায়রাক্তার ড্রোনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে, বিশেষ করে রাডার ফাঁকি দিয়ে শত্রুর বিমান ঘাঁটিতে ঢুকে বিমান ঘাঁটির যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া এবং বিভিন্ন বিমান ধ্বংস করে দেওয়ার যে সাকসেসফুল রেকর্ড রয়েছে, সেখান থেকে বিবেচনা করে এই ড্রোনটির সম্পর্কে নতুন করে আর কোনো কিছু বলার নেই। নাগর্নো কারাবাখের যুদ্ধক্ষেত্র এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এটা তার সক্ষমতা এবং তাণ্ডব কিন্তু বিশ্ববাসীকে আগেই দেখিয়েছে। যেমন তুরস্কের এই ড্রোনগুলো অত্যন্ত নিঃশব্দে মিশন পরিচালনা করার জন্য বিখ্যাত এবং হিসাব বলছে যে সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে, মানে এই ড্রোনটি 700 কেজির ওজন এবং 150 কেজি পেলোড নিয়ে আকাশে একটানা 27 ঘন্টা উঠতে পারে। মানে সীমান্ত এলাকায় নজরদারি এবং হামলা 2 ক্ষেত্রেই এই ড্রোনগুলোর জুড়ি নেই। এই ড্রোনগুলোর ক্যামেরা এবং সেন্সর সিস্টেম এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম এতটাই আধুনিক যে এই ড্রোনগুলো সর্বোচ্চ 25,000 ফিট উপর দিয়ে উঠতে সক্ষম হলেও এটা মাত্র 18,000 ফিট কাছাকাছি আসলেই কিন্তু নিখুঁতভাবে গ্রাউন্ড অ্যাটাক করতে পারে, অনেকটা যুদ্ধ বিমানের মতো। পৃথিবীর অন্যান্য যে ড্রোন রয়েছে, সেই ড্রোনগুলো এত উপরে থেকে কিন্তু নিখুঁতভাবে আক্রমণ করতে পারে না। দেখুন, এই ড্রোনগুলো রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কতটা নিখুঁতভাবে ফাঁকি দিয়ে সেটাকে ধ্বংস করতে পারে তার নিশ্চয়ই একটা জ্বলন্ত উদাহরণ স্ক্রিনে আপনারা দেখছেন। রাশিয়ার তৈরিকৃত S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা মোতায়েন করে রেখেছিল আর্মেনিয়া আজারবাইজানের বিরুদ্ধে নাগর্নো কারাবাখে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে একেবারে নিঃশব্দে উড়ে গিয়ে বায়রাক্তারের ড্রোনগুলো সেখানে এই লঞ্চিং সিস্টেম এবং পুরো যে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। কোনো ধরনের ধারণাই কিন্তু তারা পায়নি এই ড্রোনটি চলে এসেছে। যাই হোক, এই জিনিসটা কিন্তু কনফার্ম। তুরস্কের বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে তুরস্ক তাদের তৈরিকৃত সর্বাধুনিক যে উমটাস বা মির্জাক ইউ নামক এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে লং রেঞ্জের, যার রেঞ্জ প্রায় 8 কিলোমিটার, যেই মিসাইলগুলো ফায়ার করা যায় তুরস্কের এই বায়রাক্তার TB2 ড্রোন দিয়ে, এই মিসাইলগুলো বাংলাদেশকে ডেলিভারি দিয়েছে। অন্তত পক্ষে 100-র উপরে এই ধরনের মিসাইল বর্তমানে বাংলাদেশের কাছে আছে, যেগুলো বাংলাদেশ তার ড্রোনের মাধ্যমে ব্যবহার করতে পারবে এবং এগুলো দিয়ে
অন্তত পক্ষে প্রায় 20 ইউনিট বড় বড় যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলোকে ধ্বংস করা সম্ভব। সুতরাং এই জায়গায় বাংলাদেশের ক্যাপাবিলিটিকে অস্বীকার করা যাবে না, অস্বীকার করলে সেটা ভুল হবে এবং ভারতও কিন্তু এই জিনিসটা অস্বীকার করে না। এখানে প্রতি সুবিধার্থে বলে রাখা ভালো, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য 2022 সালের শেষের দিকে তৎকালীন সরকার অতি গোপনে, কাউকেই কিন্তু জানাতে দেয়নি, তারা গোপনে তুরস্কের সঙ্গে এই 12টি বায়রাক্তার TB2 ড্রোন ক্রয়ের চুক্তি করে, যেটা ডেলিভারি আমরা চলতি বছরের জানুয়ারি মাসে 12টি থেকে 6টি পেয়েছি এবং আরও 6টি যে কোনো মুহূর্তে তুরস্ক বাংলাদেশকে ডেলিভারি দিতে পারে। এখন আমি আশা করছি বর্তমান অন্তর্বর্তী সরকার তুরস্কের সঙ্গে যোগাযোগ করে সেই অতিরিক্ত যে 6টি ড্রোন ডেলিভারি দেওয়ার বাকি রয়েছে সেগুলো যাতে বাংলাদেশে নিয়ে আসে এবং তুরস্কের সঙ্গে কোনো সামরিক চুক্তি যাতে বাতিল না করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বিখ্যাত সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের সংবাদ শিরোনামে কিন্তু করেছে যে বাংলাদেশ তুরস্কের তৈরিকৃত যে আধুনিক ড্রোন রয়েছে সেটা ভারতের সীমান্তে তারা মোতায়েন করেছে এবং তারা সুনির্দিষ্ট করেই বলেছে যে এই জায়গায় পশ্চিমবঙ্গের যে সীমান্ত রয়েছে সেখানে মোতায়েন করা হয়েছে, অন্য জায়গায় কিন্তু মোতায়েন করা হয়নি। মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কিন্তু মোতায়েন করা হয়নি, এটা মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গের সীমান্তে। এবং বিষয়টিকে কেন্দ্র করে ভারতের সামরিক বাহিনী বর্তমানে হাই অ্যালার্টে রয়েছে এবং তারা তাদের যে ক্যাপাবিলিটি রয়েছে এটাকে প্রতিহত করার বা নজরদারির অধীনে রাখার তেমনটা তারা করছে। এটা হলো ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি এবং বিষয়টি নিয়ে ভারত উদ্বিগ্ন এমনটাও তারা নিশ্চিত করেছে। এখন বিষয়টা হলো যে ভারত তার স্বার্থে রাফায়েল যুদ্ধ বিমান ডেকে এনেছে বাংলাদেশ সীমান্তের কাছে, পশ্চিমবঙ্গের বিমান ঘাঁটিতে এসে মোতায়েন করেছে। এবং বিষয়টা হলো ভারত তার রাষ্ট্রীয় স্বার্থ হাসিলের জন্য তারা মোতায়েন করেছে যুদ্ধ বিমান, সেটা ঠিক আছে। আর বাংলাদেশ তার নিজের ভূখণ্ড রক্ষা করার জন্য, সার্বভৌমত্বের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার নিজের বারাক্তার ড্রোন মোতায়েন করেছে, সেটা ঠিক নয়। তারা উদ্বিগ্ন। এখন উদ্বিগ্ন হলে টলে আর কিছু করার নেই। নিজের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এক চুলো আর ছাড় দেওয়া হবে না। এই ড্রোনগুলোকে শুধু বর্তমানে বিভিন্ন ধরনের গোয়েন্দা কাজে কিন্তু নিযুক্ত করা হয়েছে, অস্ত্র সুসজ্জিত করে এখনো উড্ডয়ন করা হয়নি, যেমনটা নিশ্চিত হওয়া গেছে। কারণ সীমান্ত এলাকায় ভারতের সামরিক বাহিনী আসলে কি করছে, তাদের মুভমেন্ট কি, সেটার উপর নজরদারি করা দরকার। যার জন্য কিন্তু এই ড্রোনগুলো দিয়ে নজরদারি করা হচ্ছে, যাতে করে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অত্যন্ত যুগান্তকারী এবং কার্যকরী সিদ্ধান্ত, যার পেছনে বাংলাদেশের সকল মানুষের সমর্থন রয়েছে। এবং এর সাথে সাথে কিন্তু আমরা এমনটাও দাবি করি যে অন্তত একটি ড্রোনকে এখন পার্বত্য চট্টগ্রামে মোতায়েন করা হোক। পার্বত্য চট্টগ্রামে যে সকল বাহিনী বর্তমানে তাদের উপস্থিতি জানান দিচ্ছে এবং পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে, তাদের উপর এই ড্রোনের যে মিসাইল রয়েছে 8 কিলোমিটার রেঞ্জের, সেগুলো যাতে ব্যবহার করা হয়, কোনো ধরনের ছাড় যাতে আর না দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামের 3টি অঞ্চলে পর্যটকদের এখন মৌসুম, বাংলাদেশের মানুষগুলো সেই জায়গায় যেতে পারছে না। আমরা কিন্তু ভারতকে শুধু পরিত্যাগ করতে হবে না, মানুষকে একটা বিনোদনের জায়গা দিয়ে দিতে হবে। সুতরাং পার্বত্য চট্টগ্রামে এই জায়গায় ভ্রমণের বিষয়টা নিশ্চিত করার জন্য এখন কুকিদের উপর এই ধরনের শক্তিশালী হামলা করা সময়ের দাবি। সেন্ট মার্টিনের যে পরিবেশগত বিপর্যয়ের কথিত অভিযোগ এনে সেন্ট মার্টিনের ভেতর জনসাধারণের ব্যাপক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার তীব্র বিরোধিতা করছে আমি। আমরা মুখে মুখে বললাম যে ভারতের আগ্রাসন ঠেকাতে হবে, আবার কৌশলে বাধ্য করলাম ভারতে যাওয়ার জন্য, তাহলে তার হবে না। এই 18 কোটি মানুষ বিনোদনের জন্য কোথায় যাবে? সেন্ট মার্টিনের যে ঘটনাটা, এটা একটু সুষ্ঠু তদন্ত করা হোক, আন্তর্জাতিক বিজ্ঞানীদের এনে পরীক্ষা নিরীক্ষা করে সুষ্ঠুভাবে কিন্তু তদন্ত রিপোর্ট দেওয়া হোক যে প্রকৃত ঘটনা কি। কারণ এটা কোনো কোরাল দ্বীপ পরিপূর্ণভাবে নয়, বিজ্ঞানীরা এমন বলছেন। 1980 সালের পূর্বেই কিন্তু এখানকার কোরাল মারা গেছে, ওই সময় তো পর্যটক আর এত যেত না। সুতরাং বিষয়গুলো পরিষ্কার করতে হবে সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে, নয়তো মানুষ কিন্তু এমনটাও ধারণা করবে যে আন্তর্জাতিকভাবে জলবায়ুর পুরস্কার নেওয়ার জন্য এমনটা করা হয়েছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার হওয়া দরকার। তো আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।